মিরপুরে আশার আলো জ্বালিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটায় টাইগারদের 4 উইকেটে হারিয়েছে পাকিস্তান। ১২৮ রানের টার্গেট, 4 বল বাকি থাকতেই টপকায় সফরকারীরা। ভুল শুধরানোর খুব বেশি সময় পাচ্ছে না টাইগাররা। শনিবার দুপুর 2টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। নতুন সূর্যোদয়ের ভোরে ওরা নিয়েছে শপথ। ধ্বংসস্তূপ মাঝারে গড়বে ইমারত। বুকে আসা স্বপ্ন পেল নতুন ভাষা। প্রাণে মেখে সূর্যের নবশক্তি, বিশ্বকাপ বিপর্যয়ের রাহু মুক্তি। লাল সবুজের রঙে রাঙা ওদের মন, ক্ষমা নেই বাংলার দুশ্মন। ৭১-এর মতো করে পাকিস্তানিরা কাঁপল ত্রাসে। জোয়ার ওঠে তাই মিরপুরের জনসমুদ্রে। পাকিস্তান ১২৮ রানের টার্গেটে 4 উইকেট হারালো ২৪-এ। তাসকিন দৃপ্ত প্রাণের মন্ত্রে নির্ভীক। ভয়ঙ্কর হয়ে ওঠা ফখর জামান হারালো দিক। ম্যাচে ফিরল বাংলা। হোম অফ ক্রিকেট যেন বন্যী শিখা। ১৮ আর ১৯তম ওভারেই হলো সর্বনাশ। 2 ওভারে মুস্তাফিজ আর শরীফুল দিলেন মোট ৩০ রান। বাংলার জয় ছিনিয়ে নিলেন নওয়াজ আর শাদাব খান। কাপ্তান রিয়াদ বিপ্লবকে ব্যবহার করলেন একেবারে শেষ ওভারে, যখন জয়টা হাতের মুঠো থেকেই বেরিয়ে গেছে। পাকিস্তান 4 উইকেটে ম্যাচটা জিতেছে। বিশ্বকাপে চরম ব্যাটিং বিপর্যয়ের পর দলে অনেক বদল এনেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তেও দেখা গেল রেশ। শুরু থেকে উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে এগিয়েছে টাইগাররা। তবে রান পেয়েছেন আফিফ হোসেন আর নুরুল হাসান সোহান। শেষ দিকে ভীষণ কার্যকর ঝড় তোলেন শেখ মেহেদী হাসান। 7 উইকেটে বাংলাদেশ বোর্ডে তোলে ১২৭। ম্যাচ শেষে টাইগার বোলারদের চেয়ে ব্যাটাররাই বেশি হতাশ। রহমান পেয়ার, ৭১। সিনিয়রদের রিপ্লেসমেন্ট কি পেল বাংলাদেশ? ওপেনিংয়ে সাইফ কিংবা নাম্বার 3তে চূড়ান্ত ব্যর্থ নাজমুল শান্ত। ডোমিঙ্গো নানুর দেয়া দল শেষে এসে হেরে গেছে। প্রশ্ন আছে, একাদশে কেন নেই আগের 2 সিরিজের সেরা বোলার নাসুম আহমেদ? রিয়াসাত আজিমের রিপোর্ট। বিশাল 6 চাপ জয় ম্যাচ পাকিস্তানের। আমিনুল বিপ্লব কেন এলেন শেষ ওভারে? মিরপুরের আকাশে বাতাসে সেই বিতর্ক, যাতে পরিষ্কার হয় যে একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ, তাতে আছে আস্থার সংকট। কেন বিপ্লব? কেন একাদশে নেই শেষ 2 সিরিজের সেরা পারফর্মার নাসুম আহমেদ? প্রশ্নের উত্তর দেবে কি ম্যানেজমেন্ট? কার্যত বাংলাদেশ খেলেছে 10 জনের দল নিয়ে, যারা ছিলেন সবার চেষ্টা টিকে থাকার। সেই চেষ্টাতেও ব্যর্থ নতুন দিনের সারথীরা। বাংলাদেশ তার ট্রেডমার্ক খেলাটা খেলেছে। দ্রুত উইকেট হারিয়েছে, চাপকে স্বাগত জানিয়েছে। ওপেনিং আর 1 ডাউনে ওলট পালট চাইলেই করা যায়, তবে তাতে তো আর জেতে না দল। টেস্ট দলে থিতু হতে না পারা সাইফকে অভিষেক করিয়ে দেয়া, কিংবা মাস 2 আগেও নাজমুল শান্তকে শুধুই লাঙ্গার ভার্সনে বিবেচনার ফর্মুলা থেকে বেরিয়ে সাকিবের নাম্বার 3 স্পটে ব্যাট করতে পাঠানো। অদূরদর্শিতা, পরিকল্পনাহীনতা আর একগুঁয়েমির ছাপ। ফুল লেন্থ আর শর্ট পিচ বলের ছড়াছড়ি। মিরপুরে পেসারদের পারফরমেন্স শুরুতে যতটা আশা জাগায়, সময়ের সাথে তা রূপ নেয় বিরক্তি আর হতাশায়। মুস্তাফিজ স্লগে আবারও খরুচে। স্পেলের শেষ ওভারটা ভেঙে দিয়েছে অসম্ভব জয়ের স্বপ্নটাকে। তারপর বাংলাদেশ ফাইট করেছে। ভঙ্গুরা বিপর্যস্ত দলটা শেষ পর্যন্ত লড়েছে। ক্রিকেটারদের হুট করে দলে নেয়া আর বাদ দেওয়ার কূটনীতি না থাকলে এই বাংলাদেশ হতো অন্যরকম। হয়তো আজ লিখা হতো বাংলার বীরত্ব গাথা। রিয়াসাত আজিম, ৭১। বিশ্বকাপ ব্যর্থতা ঢাকতে নতুনের শুরুটা জয় দিয়ে হতে পারত, কিন্তু ক্লোজ ম্যাচ হেরে টাইগার সমর্থকদের জন্য দিনটা আফসোসে মোড়ানো। দায়টা কার? ব্যাটসম্যান, বোলার নাকি ক্যাপ্টেন রিয়াদ কাঠগড়ায়? হাতছাড়া হওয়া ম্যাচের টার্নিং পয়েন্টই বা কোথায়? 2 সহকর্মীর বিশ্লেষণে বিস্তারিত। একেবারে হাতের মুঠোয় এসেও জয়টা ফসকে গেল। প্রায় 21 মাস পর যারা খেলা দেখতে এসেছিলেন, প্রায় 14,000-এর মতো দর্শক খেলা দেখতে এসে হতাশা নিয়ে বাড়ি ফিরল। কেন বাংলাদেশের এই হার?
কোথায় গলতটা ছিল, কার দায় বেশি? রিয়াসাদ, এখানে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের দায়টা কতটুকু দেখেন? কারণ ম্যাচটা কিন্তু বাংলাদেশ আলটিমেটলি শেষ দিকে এসেই হেরে গেল। সবচেয়ে বড় দায় যেটা বলা হচ্ছে বা যেটা বিশ্লেষণে আসছে যে কেন আমিনুল ইসলাম বিপ্লবকে বল করানো হয়নি, কেন শেষ ওভারে আমিনুলকে আনা হলো। তো আমিনুল যদি 4 ওভার বল করতেন, সেই জায়গাটায় আমরা কি দেখেছি যে অন্য কেউ করলেন, তাই তো? মাহমুদুল্লাহ রিয়াদ 3 ওভার করে ফেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ এই 3 ওভারে রান দিয়েছেন 19, ইকোনমি হচ্ছে 6.33। তার মানে বাংলাদেশের যে 6 জন বোলার বল করেছে তাদের মধ্যে সেকেন্ড বেস্ট বোলার হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার ইকোনমি 6.33। মাহাদির পরেই তিনি হচ্ছেন বেস্ট বোলার। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি আমিনুল ইসলাম বিপ্লবকে দলে নেয়ার পরও বল করালাম না? এই সিদ্ধান্ত একার কিন্তু অধিনায়কের না, এই সিদ্ধান্তের দায় পুরো টিম ম্যানেজমেন্টের, পুরো পরিকল্পনা কিন্তু অধিনায়ক একাই করেন না। আর শেষ দিকে এসে বাংলাদেশ হেরে গেছে, আমার কাছে মনে হয় সেই জায়গায় মুস্তাফিজের একটা বড় দায় রয়েছে। 18তম ওভারে এসে যখন তিনি প্রায় 15 রানের মতো দিয়ে ফেললেন, সেই জায়গাটাই কিন্তু আসলে বাংলাদেশ হেরে গেছে এবং ম্যাচটাকে অনেক বেশি নিজেদের করে নিয়েছে পাকিস্তান। অধিনায়কের আসলে দায় দেওয়ার কোনো সুযোগ আমি দেখি। রিয়াসাদ, অধিনায়কের দায় দেওয়ার সুযোগ নেই, তবে প্ল্যানিং এবং এক্সিকিউশনে কিছুটা সমস্যা ছিল আলটিমেটলি। রূপক, আপনার কি মনে হচ্ছে, মানে ম্যাচের টার্নিং পয়েন্টটা কোন জায়গায়? ম্যাচের সিনারিও দেখলে পাওয়ার প্লেতে দুই দলের অবস্থা একই রকম, প্রথম 10 ওভারে দুই দলের অবস্থা একই রকম, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশকে যদি আমি আলাদা করি, পাকিস্তানের 2 ব্যাটসম্যান টার্গেটে খেলেছে এবং মুস্তাফিজ, তাসকিন তারা কিন্তু দারুণ বোলিং করেছে, মাপা বোলিং, লাইন লেন্থ প্রথম 10 ওভার বা পাওয়ার প্লেতে সেই বোলিংটা ছিল। পাশাপাশি বাংলাদেশের ফিল্ডিংটা অনেক প্রশংসার দাবিদার, কিন্তু বাংলাদেশের ব্যাটিং যদি বলি, টস জিতেছে, এত ক্রাউড, কিন্তু ইনএক্সপিরিয়েন্সটা ম্যাটার করে এখানে। তাদের মধ্যে সেই ইন্টেন্টটা ছিল না রান করার কিংবা স্ট্রাইক রোটেট করার। মনে হচ্ছিল যে নিজেদের জায়গা পাকা করা কিংবা অনেকদিন পর টি20তে সুযোগ পেয়েছে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পেয়েছে, সেই জায়গাটা পাকা করার যে তাড়না ছিল, সেই কারণে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়ছে। প্রথম 6 ওভার কিংবা প্রথম 10 ওভারে ম্যাচ থেকে ছিটকে গেছে। আর শেষের দিকে বলা যায় বাংলাদেশ শেষের 10 ওভার কিংবা 7 ওভারে অনেকটা ডিফেন্সিভ হয়ে গেছে, মনে করেছে যে ম্যাচটা হয়তো তাদের হাতে। সেখানে বুদ্ধিমত্তা কিংবা এক্সিকিউশন, চাপের মুহূর্তে যে বল করা যেই মানসিকতা, সেটা থেকে একটু পিছিয়ে আছে মনে হয় মুস্তাফিজ এবং শরীফুল। নিশ্চয়ই রূপক, পিছিয়ে তো আছেই, সবচেয়ে বড় কথা বাংলাদেশ হেরে গেছে। অনেকদিন পর দর্শক এসেছিলেন, ফাঁকা গ্যালারি কিন্তু আবারও হয়তোবা দ্বিতীয় টি20তে ভরে উঠবে একটা জয় দেখার অপেক্ষাতে। বাংলাদেশ সেই জয়টা দিতে পারে কিনা সেই আশা নিয়ে বাংলাদেশ দলের যারা সমর্থক আছেন তারা মাঠে আসবে। নিশ্চয়ই শেষ 2টা ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশাটাই কিন্তু সবাই করছে। নাহিয়ান বিন জসিম, 71, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। টি20 ক্রিকেট মানেই তো লেগ স্পিনারদের জয় জয়কার। উইকেট শিকারে তারাই নেতৃত্ব দেন দলকে। বাংলাদেশ দলে লেগ স্পিনার সংকট দীর্ঘদিন ধরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ লেগের গুরুত্ব বিবেচনা করে আমিনুল ইসলাম বিপ্লবকে স্কোয়াডে রাখা হলেও মাত্র 2 বল করার সুযোগ পেয়েছেন তিনি। এর কারণটা কি জানিয়েছেন টাইগার কাপ্তান অনিক জাবেরের রিপোর্ট। দলে একজন লেগ স্পিনার খেলানোর দাবিতে কত কথাই না হয়েছে। কথার ডালপালা ছড়িয়ে পড়ায় রাঘব বোয়ালদেরও টনক নড়েছে। তাই অবশেষে আমিনুল বিপ্লবও পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে স্কোয়াড পেয়েছেন, কিন্তু আমিনুল বল করার সুযোগ পেলেন কই? সবাই চেয়েছিল একজন লেগ স্পিনারকে দলে নেওয়া হোক, কিন্তু তাকে বোলিং দিতে হবে সেই দাবি তো কেউ তুলেননি। তাই হয়তো আমিনুল বিপ্লবও বল করতে পারেননি। বিপ্লবকে বোলিংয়ে আনা হয় শেষ ওভারে, যখন পাকিস্তানের দরকার মাত্র 2 রান। স্পেশালিস্ট বোলার হিসেবে খেলতে নেমে টাইগার লেগই করতে পেরেছেন মাত্র 2 বল। টি20 ক্রিকেট মানেই তো লেগ স্পিনারদের জয় জয়কার। উইকেট শিকারে তারাই নেতৃত্ব দেন দলকে। পাওয়ার প্লের পর লেগ স্পিনারের 4 ওভারকে ঘিরেই সাজানো হয় বোলিং আক্রমণ। তাহলে বাংলাদেশের প্ল্যানিং কি ছিল? কেন আমিনুল বিপ্লবকে বল করতে দেয়া হলো না? জানিয়েছেন কাপ্তান। প্ল্যান ছিল বোলিং করানোর, পরে যেহেতু 2টা লেফটি ব্যাটসম্যান ছিল তো এই কারণে আর কি আমাকে বোলিং করতে হয়। বাঁহাতি 2 সেট ব্যাটসম্যান উইকেটে থাকায় বোলিং এ আনা হয়নি বিপ্লবকে। এ কেমন যুক্তি? তাহলে যখন সেট ব্যাটসম্যান উইকেটে ছিল না তখন কি হয়েছিল? ক্রিকেট ডিকশনারিতে কি এমন কোনো নিয়ম লেখা আছে বাঁহাতি ব্যাটসম্যান উইকেটে থাকলে লেগই বল করতে পারবে না? যদি তাই হতো তাহলে আদিল রশিদ, অ্যাডাম জাম্পা, রশিদ খানকে কি কখনো দেখেননি বাঁহাতি সেট ব্যাটসম্যানের সামনে বল করতে? টাইগাররা শুধু লাখো ভক্তের হৃদয় ভাঙেনি, সাথে একজন তরুণ লেগ স্পিনারেরও আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। তাহলে কেন একাদশে রাখা হয়েছিল আমিনুল বিপ্লবকে, সেটাই এখন বড় প্রশ্ন। তার জায়গায় একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকেও তো খেলানো যেত। অনিক জাবের, 71। 20 মাস দিনের হিসাবে 617 দিনের অপেক্ষা কেটেছে দর্শকদের। বাংলাদেশ রবে স্টেডিয়াম কেঁপেছে, তবুও হারের বৃত্তেই টাইগাররা ঘুরপাক খাচ্ছে। আনন্দে মেতে থাকা ফ্যানরা ম্যাচ শেষে মনমরা হতাশ। প্রথম টি20 নিয়ে ভক্তদের আক্ষেপ পর্যালোচনা শেরে বাংলায় শুনেছেন সাইফুল রূপক।
বুক ভরা কষ্ট, সবাই মন খারাপ করে বাড়ি ফিরছে, অথচ টিকিট কেনা, টিকিট নিয়ে কারাকারি, হাহাকার এবং মাঠে চিয়ার আপ করা, শেষ পর্যন্ত ক্রিকেটারদের তাতিয়ে তোলা, সব জায়গাতেই তাদের মুখে ছিল আনন্দ, হাসি। অথচ শেষ 2-3 ওভারের যে বাজে বোলিং কিংবা বাংলাদেশের ভুল ট্যাকটিক্সের কারণেই কিন্তু শেষে ভক্তরা হতাশ। তাদের কাছে জানবো আসলে ম্যাচে কোথায় কোথায় টাইগাররা ভুল করলো। খুলনা থেকে আসছি খেলা দেখতে, অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করছি, কিন্তু এই ম্যাচ এইভাবে হারে এটা আমরা কল্পনাও করতে পারি। আমাদের জিতা ম্যাচগুলো সবসময় আমরা হেরে যাচ্ছি, আমাদের ক্যাপ্টেন্সির একটু দুর্বলতা আছে, ক্যাপ্টেন্সিকে অবশ্যই দেখতে হবে। তামিম ইকবাল এছাড়া মুশফিকুর রহিম, এদেরকে আবার ইনক্লুড করা দরকার। টক অফ দ্য টাউন সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যাশট্যাগে লেগ স্পিনার বিপ্লব। টাইগার টপ অর্ডার ব্যাটসম্যানদের সিলেকশন আর সামর্থ্য নিয়েও ভক্তদের আক্ষেপের শেষ নাই। অভিযোগের তীর অধিনায়ক, হেড কোচ, নির্বাচক সবার দিকে। কোচ ডোমিঙ্গোর যে সমস্যাটা চলতেছে, আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে যেমন বসায় রাখছে, খারাপ করতেছে, কালকে লিটন খারাপ করতেছে, আবার নাইম আসতেছে, আবার সাইফ হাসান আসতেছে, কিন্তু কোনো সমাধান নাই। বিপ্লবের যদি নেয়, একটা ওভারও যদি না নেয়, ব্যাটিং এ নামেছে তার সাথে, তাহলে নিয়ে লাভটা কি? সাইফ হাসান তো টেস্ট খেলোয়াড়, সে কেন টি20তে কয় বল খেলছে? 8 বলে 1 রান না 2 রান। এই ম্যাচটা পুরোটাই দায় ওই নান্নু সিলেকশন যায় না, টিম সিলেকশন করে, কোনো টিম সিলেকশন কোনো কিছু হয় নাই। টেস্টের প্লেয়ার টি20তে নিয়েছে, ওয়ানডে প্লেয়ারও নেয় না টি20তে, পুরো দোষ নান্নুর। বরাবরই ক্রিকেট নিয়ে বাঙালিদের আগ্রহ তুমুলে, যার সুনাম আছে ক্রিকেট বিশ্বে। বিশ্বকাপ ব্যর্থতার পরেও গত দুদিনে ভক্তরা জানান দিয়েছে ওরা আছে দলের এই দুঃসময়ে। টি20তে টানা 6 হার, শনিবার কি ব্যর্থতার বৃত্ত ভাঙবে? হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, সবসময় আছি বাংলাদেশের পাশে, সবসময়। সাইফুল রূপক, 71। হারের সমীকরণে অসহায় ক্যাপ্টেন একের পর একটা দিন আধারে হারায়, সেই অন্ধকার ক্ষণই মনে করায় পঞ্চপাণ্ডবে বাংলার ক্রিকেট ছিল উজ্জ্বল। এখন তারা এক একজন উঠেছেন এক এক নৌকায়। পাকিস্তান সিরিজে রিয়াদ তাই একা উঠেছে প্রশ্ন, তবে কি শীঘ্রই বাংলার ক্রিকেটে শেষ হতে যাচ্ছে পঞ্চপাণ্ডব অধ্যায়? নাজমুল রানার রিপোর্টে বিস্তারিত। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বাংলার ক্রিকেটের সেই বনলতা সেনই যেন হয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার এবার অন্ধকারে মুখোমুখি বসিবার পালা। 2019 বিশ্বকাপে এক ঝলমলে বাংলাদেশ, তারুণ্যের সাথে পঞ্চপাণ্ডবের মহারসায়ন। হার কিংবা জয়, ফল যাই হোক, দারুণ প্রাণবন্ত ছিল সেই বাংলাদেশ। একদিকে যার মাশরাফি, অন্যদিকে তামিম, সাকিব, রিয়াদ আর মুশি। দুঃখ হোক কিংবা সুখে, সংসারটা ছিল খুব গোছানো। যারা মাঠে নামলে যে কোনো দল সমীহ করত, মাঠের বাইরেও যাদের নামে স্লোগানে রব উঠত। স্বল্প আয়ের সংসারে তখনও নুনান্তে পান্তা ফুরানোর গল্প ছিল, তবে পরিবারের বড় ভাই সব সামলে নিতেন নিজের মতো। অভিমান কিংবা ক্ষোভের পারদ তখনও ছিল ভুল বোঝাবুঝির নানা সমীকরণও। তবুও পঞ্চপাণ্ডব মাঠে ছিলেন দারুণ মিলেমিশে, ছিল এক সোনালী সময়। বাঘের গর্জনে কাঁপত বিশ্ব, আসত নানা অর্জন। 19-এর ঘর বিছনা পেরুতেই সেই সুরটা কাটা পড়ল। মাশরাফি চলে গেলেন বিদায়ের ঘরে, ঘরের ভেতরে তাই ভাঙচুর, বুকের ভেতরে কেবল চুরমুর। 2021 টি20 বিশ্বকাপে পঞ্চপাণ্ডবের সংখ্যা নেমে এলো 3-এ। তারপর ঘরে ফিরেই কেবল অন্ধকার। এবার পালা হলো রিয়াদের নিজের মুখোমুখি বসিবার। 16 জনের একটা দল, তবুও যেন পৃথিবীর মতো রিয়াদ একা আদিম পাহাড়ের মতো, নিজেই কেবল নিজের সম্বল। কি নিষ্ঠুর এই সময়, প্রেম বিরহ কিংবা কোন্দলে সাজানো ঘরটাকেও কেড়ে নেয়। সহধরহীন সতীর্থ শিবিরে রিয়াদকেও একা হতে হয়। নাজমুল রানা, 71। টি10 লিগের দল বাংলা টাইগার্সই নয়, বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহী বাকি দলগুলো। এমিরেটস ক্রিকেট বোর্ডের আয়োজনে হওয়া লিগের কর্তৃপক্ষ বলছে, ন্যাশনাল টিমের এফটিপির সাথে না মেলায় বাংলাদেশি খেলোয়াড়দের মিস করছেন তারা। তবে বাংলা টাইগার্স জানিয়েছে, সেই সমস্যার সমাধান অচিরেই করে ফেলবেন। কেবল ক্রিকেটার নয়, ভবিষ্যতে টি10 লিগে দেখা যাবে বাংলাদেশের কোচিং স্টাফকেও। আবুধাবি থেকে আরও জানাচ্ছেন খালিদ জামিল। নামের সাথে বাংলা মানেই অন্যরকম আবেগ আর ভালোবাসা। ক্রিকেটে টাইগার মানেই তো ভয়ডরহীন এক লড়াইয়ের গল্প। তারপরেও ক্রিকেট প্রেমীদের আক্ষেপ, আবুধাবিতে মরুর বুকে আয়োজিত টি10 লিগের দল বাংলা টাইগার্সে কেন কোনো বাংলাদেশি প্লেয়ার দেখা যাচ্ছে না? প্রশ্নটা খেলাযোগ করেছিল খোদ বাংলা টাইগার্সের স্বত্বাধিকারীকেই। মুস্তাফিজের সাথে কথা বলেছিলাম, মুশফিকের সাথে কথা বলেছিলাম, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, অল আর আনঅ্যাভেলেবল বেসিক্যালি ফর দি পাকিস্তান সিরিজ। তো অবশ্যই সাকিব, মুশফিক, তামিম
মাহমুদুল্লাহ এরা তো আমাদের নজরে আছেই। তার উপর আমরা কিছু উঠতি তরুণ যাদেরকে আমরা ইমার্জিং ক্যাটাগরিতে আন্ডার 22, 22 এইজ এই ধরনের প্লেয়ারদেরকে আমরা নিতে চাই। জাতীয় দল থেকে ছিটকে গেলেও আরও একটা সুযোগের অপেক্ষায় আছেন এমন ক্রিকেটার অনেকেই। তাদের নিয়েও ভাবতে পারে টি10 লিগের দলগুলো, কিন্তু শর্টার ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা অজানা নয়। অবশ্য টি10 লিগ কর্তাদের নজর ঠিকই আছে টাইগার ক্রিকেটারদের ওপর। এমনকি এই ফরম্যাটের জন্য আদর্শ ক্রিকেটারও বাংলাদেশে আছে বলেই মনে করেন তারা। অবশ্যই বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাপারে আমার বেশ আগ্রহ আছে। আমার সবচেয়ে বেশি পছন্দ মোস্তাফিজকে। তার যে ভেরিয়েশন সেটা টি10 ফরম্যাটের জন্য বেশ কার্যকরী। আর সাকিব তো বিশ্ব সেরা। আশা করি ভবিষ্যতে সে এই টুর্নামেন্ট খেলতে আগ্রহী হবে। কেবল ক্রিকেটার নয়, কোচিং প্যানেলেও বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে। বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে দেশি কোচদের গুরুত্ব বাড়ছে অতি সম্প্রতি। তবে বাংলা টাইগার্স নিজেদের দলের ক্ষেত্রে সেই চেষ্টা করছে অনেক আগে থেকেই। আমি আফতাবকে রিকোয়েস্ট করেছিলাম, আফতাবের পারিবারিক কাজ থাকার কারণে এবার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সে জয়েন করার কথা ছিল, সেই জয়েন করতে পারিনি। বাট ভবিষ্যতে আমরা যেটা চাই, আমরা লাস্ট ইয়ার যেমন সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলেছিলাম টু ব্রিং হিম অ্যাজ এ কোচ ইন দিস ফরম্যাট, বাট সালাউদ্দিন সাহেবও ব্যস্ততার কারণে আসতে পারেনি। আমি চাই ছেলেদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ইন দ্য কোচিং প্যানেল অ্যাজ ওয়েল এজ ইন দ্য টিম। সদিচ্ছার অভাব নেই, স্রেফ ব্যাটে বলে মিলছে না বলেই টি10-এর ডাগ আউটে দেখা যাচ্ছে না বাংলাদেশিদের। তবে সামনের দিনগুলোতে আন্তর্জাতিক পরিসরে শর্টার ফরম্যাটে নিজেদের ক্যালিবার প্রদর্শনের সুযোগ নিশ্চয়ই লুফে নিতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটার কিংবা কোচরা, বিশেষ করে যারা জাতীয় দলের বাইরে আছেন। খালিদ জামিল, ৭১, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।